আমি তো ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী। আলী আহমেদ খান গুরুভার কণ্ঠে বললেন, তোমার ফুপিকে আসতে বলেছি প্রয়োজনে আবার বলবো, কিন্তু তোমার ফুপাকে কিছু বলতে বলো না আমায়। এই একটা মানুষের জন্য আমার পরিবারটা ধ্বংস হয়ে গেছে, তাকে কখনোই ক্ষমা করতে পারবো না আমি। মালিহা খান ঠান্ডা কণ্ঠে বললেন, আর কতদিন মনের ভেতর বিদ্বেষ পুষে রাখবেন? এবার অন্তত সবকিছু ঠিক করে নেন। তোমরা কি চাও, আমি নিজে থেকেই সব ভুলে ওই লোকের সাথে কথা বলি? আবির তপ্ত স্বরে বলল, না, মনের বিরুদ্ধে আপনাকে কিছুই করতে বলছি না। আপনি ফুপিকে সত্যিই বাসায় আনতে চাইলে ফুপিকে কল দিয়ে ভালো মন্দ কথা বলে দাওয়াত দিন, বাসায় সবাইকে নিয়ে আসতে বলুন, এতটুকুই। আমার কাছে ওদের নাম্বার নেই। নাম্বার আমি সংগ্রহ করে দিচ্ছি। ঠিক আছে, দাও। ঠিক আছে, দিও। সকালবেলা খাবার টেবিলে আবির আর মোজাম্মেল খান ব্যতীত সবাই উপস্থিত। আলী আহমেদ খান খাবার শেষ করে স্বাভাবিক কণ্ঠে শোধালেন, তোমাদের ফুপিকে বাসায় দাওয়াত দিতে চাচ্ছি, এই ব্যাপারে তোমাদের কোনো মতামত থাকলে বলতে পারো। খুশিতে গদগদ হয়ে মেঘ বলল, কোনো মতামত নেই, ফুপি আসলেই হবে। তানভীর সরল স্বীকারোক্তি, আপনার বোনকে আপনি বাসায় আনতে চাচ্ছেন, এ ব্যাপারে আমাদের মতামতের থেকেও আপনার মতামতটা বেশি গুরুত্বপূর্ণ। আব্বু আপনি কাকামণির প্রয়োজনে আম্মুরা আছেন, ওনাদের সাথে কথা বলে আপনারা যা সিদ্ধান্ত নিতে পারেন। আমরা আমাদের মতো সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া তোমার আব্বু আজ আসবে, আবশ্যকতায় আবার আলোচনা করব, কিন্তু আমার কথা হচ্ছে তারা আসলে তোমাদের সাথে কেমন আচরণ করবে। তানভীর মৃদু হেসে বলল, সে বিষয়ে আপনার টেনশন নিতে হবে না। আমি আমার বোনেরা কিংবা আদি ওনাদের মনে আঘাত দেওয়ার মতন কোনো প্রকার খারাপ আচরণ করব না। আপনার এবং এ বাড়ির সম্মান রক্ষার্থে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। মিম আর আদিও তানভীরের সঙ্গে তাল মেলালো। মিম আর আদিকে মেঘ অনেকদিন আগে থেকেই ফুপির কথা বলেছে, ফুফাতো ভাই বোনদের কথাও বলেছে। তাদের সাথে পরিচিত হতে মিম আদিও খুব এক্সাইটেড। মোজাম্মেল খান দুপুরের পরপরই বাসায় আসলেন। এসেই সরাসরি আবিরের রুমে চলে গেছেন। আলী আহমেদ খান ছেলের প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে আবিরকে কিছু না বললেও মোজাম্মেল খান একাই সেই ঝাঁজ মিটিয়েছেন। টানা 2 ঘন্টা আবিরের উপর রাগ ঝেড়েছেন। বহু বছর আগে আলী আহমেদ খানের অ্যাক্সিডেন্টের ইতিহাস থেকে শুরু করে বর্তমান পর্যন্ত প্রতিটা ঘটনায় নিগৃহীত বর্ণনা দিয়েছেন। হালিমা খান 2-1 বার থামানোর চেষ্টাও করেছেন, কিন্তু এতে লাভ হওয়ার বদলে উল্টো ক্ষতি হয়েছে। মোজাম্মেল খানের রাগ আরো কয়েক গুণ বেড়ে গেছে। তানভীর যেমন আবিরের প্রতি কনসার্ন, তেমনি মোজাম্মেল খানও বড় ভাইয়ের অতিশয় ভক্ত। আলী আহমেদ খানের এত বছরের পরিশ্রম, এই পরিবারের প্রতি অগাধ ভালোবাসার সবটাই মোজাম্মেল খানের খুব কাছ থেকে দেখা। আবির আর তানভীর দুইজনেই ছন্নছাড়া আচরণে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান দুইজনেই অনেক বেশি চিন্তিত। কাজের চাপে আবিরের একটু সিরিয়াসনেস দেখা গেল। তানভীর বরাবরই গা-ছাড়া ভাবে চলে, তার উপর আবির ইচ্ছাকৃত তানভীরকে আরো বেশি আগলে রাখে, যা মোজাম্মেল খানের একেবারেই পছন্দ না। আবিরের পাশাপাশি তানভীরও যদি পূর্ণ মনোযোগ দিয়ে পরিবারের ব্যবসাটা সামলাতো, তাহলে এতদিন তাদের অবস্থান আরো ওপরে থাকতো। একমাত্র ছেলের প্রতি মোজাম্মেল খানের ভালোবাসা যেমন আছে তেমনই দুশ্চিন্তাও অন্ত নেই। আবির পড়াশোনায় ভালো, কাজেও খুব মনোযোগী, কিন্তু তানভীর সম্পূর্ণ উল্টো। বর্তমানে যা করছে
তাতেও যদি গুরুত্ব না থাকে তবে ছেলের ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে দুশ্চিন্তা করছেন প্রতিনিয়ত। সবকিছুর বহিঃপ্রকাশ ঘটেছে আজ আবিরের সামনে। আবির চুপচাপ মাথা নিচু করে চাচ্চুর সব কথা শুনছে। আবির চাইলেও এখন কিছু বলতে পারবে না। একটা কথা বলতে গেলে মোজাম্মেল খান আরো 10টা কথা শোনাবেন, তার থেকে বরং চুপ থাকাই শ্রেয়। আবির নিজের মনকে বোঝাচ্ছে, আবির আর যাই করিস না কেন শ্বশুরের সাথে কখনো টেরামি করিস না। আবির ধৈর্য রাখতে হবে। 2 ঘন্টা কেন, আরো 3 ঘন্টা বকলেও সহ্য করে নিতে হবে। শ্বশুরকে রাগালে বউ আর নিজের করে পাবি না। সো বি কেয়ারফুল আবির। এর মধ্যে মেঘ আবিরের জন্য 1 গ্লাস দুধ নিয়ে এসেছে। আব্বুর রাগ দেখে মেঘের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দুধ নিয়ে ভেতরে আসবে কিনা চলে যাবে বুঝতে পারছে না। চলে যাওয়ার জন্য 1 পা বাড়িয়ে আবারও দাঁড়িয়ে পড়লো। মেঘ মনে মনে আওড়ালো, আজ আমার জন্য আবির ভাইয়ের এই অবস্থা। আব্বু ওনাকে একা বকবেন কেন? আমিও তো বকা খাওয়ার অর্ধেক অংশীদারি। মেঘ জিভে দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও রুমের দিকে পা বাড়ালো। কারোর উপস্থিতি বুঝতে পেরে মোজাম্মেল খান সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে তাকালেন। মেঘের হাতে দুধের গ্লাস থরথর করে কাঁপছে। মেঘ অন্য হাত দিয়ে শক্ত করে গ্লাসটা ধরে রেখেছে। মোজাম্মেল খান মেঘকে দেখে একটু থামলেন। ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বললেন, তারা অ্যাক্সিডেন্ট করে এক দিন এক একজন পড়ে থাকবে আর ঘর গোষ্ঠী মিলে তাদের সেবা করবে। কারো আরো বেশি সেবা করো। দুধের সাথে আপেল, আঙ্গুর, কলাও নিয়ে আসো। মেঘ একগাল হেসে বলল, সব রেডি আছে, দুধ খাওয়া শেষ হলে ওইগুলো নিয়ে আসবো। মোজাম্মেল খান তীব্র বিরক্তি আর বিদ্রূপের স্বরে কথাটা বলেছিল, অথচ মেঘ তা বুঝতে না পেরে উল্টো সাবলীল ভঙ্গিতে অচতুর স্বীকারোক্তি দিয়েছে। মেঘের উত্তর শুনে মোজাম্মেল খান কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইলেন। মেঘের উত্তর দেওয়ার পর নিজেই কনফিউশনে পড়ে গেছে। আব্বু কি ঠাট্টা করলো নাকি সিরিয়াসলি বলেছিল তা বুঝতে পারছে না। আবির মেঘের অবস্থা দেখে মিটিমিটি হাসছে। মোজাম্মেল খান পুনরায় গম্ভীর কণ্ঠে আবিরকে উদ্দেশ্য কি যেন বলছেন। মেঘ সে কথা বুঝেছে কি বুঝেনি কে জানে। কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বিড়বিড় করে বলল, অ্যাক্সিডেন্টের কারণে যে পরিমাণ রক্ত শরীর থেকে বেরিয়েছে তা পূরণ করতে দুধ, ডিম, ফল খাওয়াবো না তো আপনার বকা খাওয়াবো? মোজাম্মেল খান মেঘকে শুধালেন, তানভীর কোথায়? মেঘের চোখ আবিরের দিকে পড়তেই দেখলো আবির মাথা দিয়ে না করছে। মেঘ সহসা মাথা নিচু করে উত্তর দিল, জানি না। এর মধ্যেই হালিমা খান ফলের সাথে ডিম সিদ্ধ নিয়ে এসেছেন। রুমে ঢুকতে চড়া গলায় বললেন, তানভীর যেখানে থাকুক অন্তত এখন এখানে তাকে ডাকবো না। 2 ঘন্টা যাবৎ ছেলেটাকে ইচ্ছামতো কথা শোনাচ্ছেন। আর কত? আপনি এখন যান এখান থেকে, ফ্রেশ হয়ে আসুন, আপনাকে খেতে দিচ্ছি, আর ছেলেটাকেও শান্তিতে খেতে দিন। তানভীর ঘন্টাখানিক আগে বাসায় এসেছে। আবিরের রুমে আসতেও চেয়েছিল কিন্তু হালিমা খান বারণ করেছে। মোজাম্মেল খানের সামনে আবির আর তানভীর দুইজনে গুরুতর আসামি। দোষ যেই করুক না কেন শাস্তি দুইজনেরই প্রাপ্য। হালিমা খান উদ্বেল্য কণ্ঠে কথাবার্তা শুনে মোজাম্মেল খান আর কথা বাড়ালেন না, নিজের রুমে চলে গেলেন। হালিমা খান আবিরের কাছে ফলের প্লেটটা রেখে মেঘের উদ্দেশ্য করে বলল, তুই বরং এখানে থাক, আমি তোর আব্বুর জন্য খাবার রেডি করি। মেঘ ঘাড় কাত করে হ্যাঁ সূচক সম্মতি জানালো। হালিমা খান চলে যেতেই আবির ফলের প্লেটের দিকে তাকালো। হিমোগ্লোবিন বাড়ানোর জন্য যে ফল বেশি গুরুত্বপূর্ণ সেসব ফলে প্লেট ভর্তি করে নিয়ে এসেছে। আবির ভাবলেশীন কণ্ঠে বলল, এত ফল এনেছিস কেন? কে খাবে? আপনি খাবেন? এত ফল খেয়ে একদিনে আমার শরীর ঠিক করার প্ল্যান করেছিস নাকি? একদিনে না পারি কিছুদিনেই ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। আবির সুস্থির কণ্ঠে বলল, এত খেতে পারবো না, যতটুকু পারবো সেটুকুই খাবো। মেঘ মুচকি মুচকি হাসছে। মেঘের রহস্যময় হাসি দেখে আবির ভ্রুযুগল নাকের গোড়ায় টেনে রাশভারী কণ্ঠে শোধালো, এভাবে হাসার কারণ কি? মনের ভিতর কি চলছে? মেঘের মুচকি হাসি
প্রখর হলো। বেশি কিছু সময় চলল মেঘের অবাধ হাসি। আবির বিস্তীর্ণ আঁখিতে চেয়ে আছে তার কাদম্বিনী দুটি নেত্রে। আজ এতদিন পর আবিরের প্রিয়তমার অকৃত্রিম হাসি দেখছে যাতে নেই কোনো কৃপণতা। দীর্ঘ সময় হাসির নিমিত্তে মেঘের চোখ দুটা টলমল করছে। গাঢ় কমলা রঙের জামার সাথে সাদা একটা হ্যান্ডপ্রিন্ট ওড়না মেঘের গায়ে জড়ানো। কমলা আর সাদার কম্বিনেশনে মেঘকে আজ অপরূপ লাগছে। সেই সাথে ঠোঁটগুলো আজ অতিরিক্ত লাল দেখা যাচ্ছে। চোখের নিচে কাজল কিছুটা লেপ্টে আছে। নিরবধি হাসির কারণে ঘামে চিকচিক করছে নাকের ডগা। কোনো রমণীর প্রেমে পড়ার জন্য সবচেয়ে বড় কারণ বোধ হয় আর হয় না। মুগ্ধতায় আবির দুই চোখ আটকে আছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। বাস্তব আর কল্পনা গুলিয়ে যাচ্ছে। মেঘ চেষ্টা করেও নিজের হাসি থামাতে ব্যর্থ হচ্ছে। দিশাভিসা না পেয়ে বাধ্য হয়ে নিজের হাতে নিজের মুখ চেপে ধরে হাসি থামানোর চেষ্টা করলো। আবির তখনও নীরের দৃষ্টিতে চেয়ে আছে। দৃষ্টি গভীরতা জুড়েই অবিশ্রান্ত ভালোবাসার সুবাস। মেঘ মোহচ্ছন্ন জর্জরিত আবিরের হৃদয়। মেঘ হাসি থামিয়ে আবিরের দিকে তাকাতেই আবির ভ্রুযুগল নাচালো। মেঘ ঠোঁট বাঁকিয়ে মৃদু স্বরে বলল, আপনি এগুলো খাওয়া শুরু করুন, আমি আসছি। কোথায় যাচ্ছিস? আসছি এক্ষুনি। মেঘ কিছুক্ষণের মধ্যে দুটো প্লেট হাতে ফিরে আসলো। একটা প্লেটে ভর্তি ফল আর একটা প্লেটে এক হালি সেদ্ধ ডিম। মেঘ ঠোঁটের হাসি রেখে প্লেট দুটো আবিরের সামনে রাখতে আবির বিষম খেয়ে উঠল। কাশতে কাশতে আবিরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অলরেডি আবিরের সামনে এক হালি ডিম, এক প্লেট ভর্তি ফল, তার উপর মেঘ আরো এক হালি ডিম, এক প্লেট ফল নিয়ে এসেছে। আবির কাশতে কাশতে বলল, এসবের মানে কি? মেঘ হেসে বলল, এই সবগুলো আপনি এখন খেয়ে শেষ করবেন, আর কোনো কথা আমি শুনতে চাই না। আবির বিপুল চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের যত্ন দেখে মনে হচ্ছে একদিনেই আবিরকে পুরোপুরি সুস্থ করে ফেলবে। শরীর থেকে যে পরিমাণ রক্ত বের হচ্ছে তা একদিনেই পূরণ করে ছাড়বে। মেঘ আবিরের দিকে তাকিয়ে এক গ্লাস দুধ, এক হালি ডিম আর এক প্লেট ফল কোনো রকমে খেয়ে শেষ করেছে। মেঘ সূক্ষ্ম দৃষ্টিতে আবিরকে পরখ করছে। খাওয়াতে কোনো প্রকার গাফিলতি যেন না করতে পারে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ম্যাম, আমি কি একটু রেস্ট নিতে পারবো? বেশি কষ্ট হচ্ছে? একটু, তবে আপনি বললে শেষ করে ফেলবো। থাক, পরে খেয়ে নেবেন, এখন আমি আসি। আবির উদাসীন কণ্ঠে বলল, আচ্ছা। আলী আহমেদ খান বাসায় ফিরেই আবিরের থেকে নাম্বার নিয়ে গেছে। মোজাম্মেল খান সহ বাকিদের সাথে কথা বলে অবশেষে মাহমুদা খানের নাম্বারে কল দিয়েছেন। মাহমুদা খান ফোনে অলরেডি আলী আহমেদের নাম্বার ভাইজান লিখে সেভ করা, তাই চিনতে অসুবিধা হয়নি। কল দেওয়ার পর প্রথমবারই কল রিসিভ হলো। মাহমুদা খান কণ্ঠ খাদে নামিয়ে ধীর কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কোথায় আছিস? বাসায়। আবির কেমন আছে? আগের থেকে কিছুটা সুস্থ। ভাবিরা কেমন আছে? বাকিরা সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। যে কারণে তোকে ফোন দেওয়া, আগামীকাল তোদের বাসার সবাইকে আমার বাসায় দাওয়াত। সবাইকে নিয়ে সকাল সকাল বাসায় চলে আসবি, আমায় যেন দ্বিতীয়বার ফোন দিতে না হয়। ঠিক আছে ভাইজান। মাহমুদা খান ফোন রাখতেই
ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেছেন। আইরিন আর আসিফও মায়ের সাথে কাঁদছে। জন্মের পর থেকে মাকে দেখে এসেছে ভাইদের জন্য সবসময় কান্না করতে। ঈদে কিংবা কোনো উৎসবে আসলেই তাদের মায়ের কান্না দেখতে হয়। 28 বছর পর খান বাড়িতে ঢোকার অনুমতি পেয়েছে। সেই খুশিতে নিজের কান্না আটকে রাখতে পারছে না। আলী আহমেদ খানের রাগ এত সহজে কমে যাবে সেটা কেউই কল্পনা করতে পারেনি। আবিরও ভেবেছিল অন্ততপক্ষে 1-2 বছর চেষ্টা করলে হয়তো বা আব্বুর রাগ নিয়ন্ত্রণে আনা সম্ভব। কিন্তু বোনকে প্রথম দেখাতেই উনি সবাইকে ডেকে জানিয়ে দেবেন এটা কেউ ভাবেনি। আজ সকাল থেকে খানবাড়ির অন্দরমহলে কাজের ধুম পড়েছে। 2 জন হেল্পিং হ্যান্ড, বাড়ির 3 কর্ত্রী, মেঘ, মিম ও আদিও কাজে ব্যস্ত। মেঘ কাজের ফাঁকে ফাঁকে আবিরকে দেখতে আসছে। আবিরের হাত অনেকটাই ঠিক হয়েছে, তবে পায়ের ব্যথা এখনো অনেক বেশি। আজ 3 ভাই একসঙ্গে বাজার করতে বেরিয়েছে। বোনের পছন্দ মতো মাছ থেকে শুরু করে সবজি, অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছে। মিম, মেঘ মিলে চুপি চুপি একটা বরণ ডালাও সাজিয়েছে, যেটা মিমের রুমে লুকিয়ে রেখেছে। আবির সুযোগের মতো মেঘকে ডেকে ঠান্ডা মাথায় সব বুঝিয়ে দিয়েছে। মেঘ যেন কোনো প্রকার উচ্ছৃঙ্খল আচরণ না করে। আব্বু চাচুর প্রতি আবিরের বিন্দুমাত্র বিশ্বাস নেই। মেঘকে না আটকালে কখন কোন অঘটন ঘটবে তার আশঙ্কায় আছে। মেঘকে প্রোটেক্ট করতে আজ আবিরও সামনে থাকতে পারবে না। তানভীর কখন কোন কাজে ব্যস্ত থাকে তাও বলা যায় না। যদি ফুপির সাথে ফুপাকে দেখে আবিরের আব্বু মাথা গরম হয়ে যায়, তাহলে সব ধ্বংস হয়ে যাবে। আবিরই বলেছিল ফুপিকে বাসায় আনার কথা, কারণ এখন আবিরের অসুস্থতার কারণে আলী আহমেদ খানের মন এমনিতেই খুব নরম। এমনটা অবস্থায় ফুপিকে না আনতে পারলে পরবর্তী কবে সুযোগ পাবে তার জানা নেই। প্রায় 12টার দিকে ফুপিরা বাসায় এসেছে। মেঘ নিচ থেকে চিৎকার করে মিমকে ডাকছে, অথচ মিম রুমে সাজুগুজু করতে ব্যস্ত। মাহমুদা খান, ওনার হাজবেন্ড, আইরিন, আসিফ, জান্নাত সবাই এসেছে। আসিফ গতকালই দেশে ফিরেছে। আবিরদের সারপ্রাইজ দিবে ভেবেই কিছু জানায়নি। মিম বরণডালা নিয়ে আসছে না দেখে মেঘও ডাকাডাকি বন্ধ করে দিয়েছে। বাসায় ঢুকেই সবাই আবিরকে দেখার জন্য আবিরের রুমে চলে গেছে। মেঘ গ্লাস হাতে নিয়ে আবিরের রুমে যাচ্ছে। এমন অবস্থায় মিম উপরে বেলকনি থেকে ডেকে জিজ্ঞাসা করলো, আপু ওনারা কোথায়? মেঘ রুষ্ট হয়ে বলল, ওনারা চলে এসেছে। মেঘ আবিরের রুমে চলে গেছে। মিম কি বুঝলো কে জানে, দ্রুত রুমে চলে গেছে। সহসা এক হাতে বরণডালা নিয়ে অন্য হাতে পা অবধি ঢাকা লং ড্রেসের এক পাশ উঁচিয়ে ছুটছে। মেমের গায়ে গাঢ় জলপাই রঙের একটা গাউন ড্রেস, এক পাশে ওড়না সেপ্টাপিন দিয়ে আটকানো। স্ট্রেট চুলগুলো কাঁধের নিচে পর্যন্ত পৌঁছেছে। মেঘ নিজেই মিমের চোখে আইলাইনার আর কাজল দিয়ে দিয়েছে। মিম ঠোঁটের রঞ্জকও লাগিয়েছে। মিমের এক হাতে কালো ফিতার ঘড়ি, অন্য হাতে কতগুলো চুড়ি, এক পায়ে পায়েল, সাথে পুতুলওয়ালা নরম তুলতুলে স্যান্ডেল পরনে। এলোপাতাড়ি দৌড়ানোর কারণে মিমের কাঁধে ছড়ানো চুলগুলো রীতিমতো লাফাচ্ছে। আশপাশ কোনো কিছুর দিকে না তাকানোর সময় নেই। বরণডালা হাতে নিয়ে মেইন গেট পার হতেই আচমকা এক ছেলের সাথে ধাক্কা লাগতেই সামনের ছেলেটা দ্রুত সরে গেছে। মিম এক হাতে বরণডালা সহ ফুলের পাপড়ি সব পড়ে গেছে। সাথে সাথে মিমও ধপাস করে নিচে পড়ে গেছে। ব্যথায় মিম চিৎকার করে উঠল, ও মাগো! চিকন লম্বা এক ছেলে 2 কদম এগিয়ে এসে শোধালো, ব্যথা পেয়েছো? মিম রাগে কটকট করতে করতে বলল, এ কে আপনি? আমার বাসায় এসে আমাকে ফেলে দিয়ে আবার জিজ্ঞাসা করেন ব্যথা পেয়েছি কিনা? আপনার সাহস তো কম না। আবারও আর্তনাদ করতে করতে বলল, উফ আমি শেষ। ছেলেটাও খেপা স্বরে বলল, নিজে দেখে চলতে পারো না, আবার আমায় দোষ
দোষারোপ করছো? আমি কি তোমায় ফেলেছি নাকি? নিজের গায়ের জোর নেই আবার আমাকে বলতে আসি। মিম এখনো মাটিতে পড়ে আছে। মিমের রাগ মাথায় উঠে যাচ্ছে। রাগে কটকট করতে করতে বলল, একদম গায়ে জোর নিয়ে কথা বলবেন না। আপনি ইচ্ছে করে আমায় ফেলেছেন। আমি এখনই ভাইয়াকে ডাকবো। এমন সময় মেঘ এসেছে। দরজার সামনে মিমকে বসে থাকতে দেখে মেঘ কপাল কুঁচকে শোধালো, কি রে, তুই এখানে বসে আছিস কেন? মিম ফোঁস করে উঠল। গাল ফুলিয়ে মেঘের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বলা শুরু করলো, আমি এখানে শুধু শুধু বসে আছি না, এই ছেলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মেঘ ছেলের দিকে তাকাতেই ছেলেটা নিরুদ্বেগ কণ্ঠে বলল, আপু বিশ্বাস করো, আমি ইচ্ছা করে ধাক্কা দিইনি। ভেতর থেকে কে ছুটে আসছে আমি কিভাবে বুঝবো? আমি ভেতরে ঢুকছি, সে হুট করে সামনে চলে এসেছে। আমি ভয় পেয়ে কিছুটা সরে গিয়েছি আর সে পড়ে গেছে। না আপু, উনি ইচ্ছা করে আমাকে ফেলেছে। আমি ভাইয়াকে এখনই ডাকছি। এই ছেলের বিচার করতে হবে। উফ, আমার কোমরটা মনে হয় ভেঙেই গেছে। মেঘ মৃদু হেসে বলল, আরিফ তুমি ভেতরে যাও। আরিফ ব্যস্ত কণ্ঠে বলল, আপু সত্যি আমি ইচ্ছে করে ফেলিনি। মেঘ তপ্তস্বরে বিড়বিড় করে বলল, বুঝতে পেরেছি, তবু একটু সাবধানে থাকো। এসেই পাগলকে উস্কে দিয়েছ, এর পরিণাম কি হবে আমার জানা নেই। ভেতরে যাও। আরিফ ভেতরে চলে গেছে। মিম রাগী কণ্ঠে চেঁচিয়ে উঠল, তুমি এই ছেলেকে ভেতরে ঢুকতে দিলে কেন? ওই ছেলে আমার এত ব্যথা দিল, তবুও তুমি তাকে ছেড়ে দিলে? তুমি আমার বোন হয়েও এটা করতে পারলে? মেঘ হাত বাড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, মুখটা বন্ধ করে ওঠ, কাজের কাজ কিছুই করতে পারিস না। তখন চিৎকার করে ডাকলাম বরণডালা নিয়ে নামতে, তুই নামিসনি। ওরা সবাই ভেতরে চলে গেছে, এতক্ষণে তোর খবর হয়েছে। বরণ তো হলোই না, বরং শুধু শুধু কোমরে ব্যথাটা পেয়েছিস। এখন তার সাথে ড্রেসটাও নষ্ট করেছিস। মেঘের হাত ধরে কোনো রকমে উঠল। ঠিকমতো দাঁড়াতেও পারছে না। মেঘ মিমের হাতটা শক্ত করে ধরে বলল, পাটা শক্ত করে ঝাড়া দে, দেখবি ঠিক হয়ে গেছে। মেঘের কথা মতো মিম 2-3 বার চেষ্টা করলো। কিছুটা ঠিক হওয়ার পর মেঘকে ধরে ধরে ভিতরে ঢুকলো। আবিরের রুমে দরজার সামনে আসতেই আকলিমা খান শোধালেন, কি রে, কি হলো তোর? মিম রাগে বলতে নিল, ওই ছেলে। মেঘ তাড়াতাড়ি মিমের মুখ চেপে স্বাভাবিক কণ্ঠে বলল, এমনি ব্যথা পেয়েছে। আকলিমা খান পুনরায় বলল, সারাদিন উল্টাপাল্টা দৌড়াবে, ব্যথা তো পাবেই। বেশি ব্যথা পেয়েছিস? সিরিয়াস আলোচনায় মিমের ব্যথাটা আলোচনার মোড় ঘুরিয়ে ফেলল। আবিরও তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ পরিস্থিতি বুঝতে পেরে তড়িঘড়ি করে বলল, আরে বেশি কিছু হয়নি, আমি এখনই ওষুধ দিয়ে দিচ্ছি, তোমরা কথা বলো। মেঘ মিমকে নিয়ে সেখান থেকে চলে গেছে। আবিরের রুমে আলী আহমেদ খান ব্যথিত আর সবাই উপস্থিত। আলী আহমেদ খান নিজের রুমে বসে আছেন। বোনের প্রতি ক্রোধ কিছুটা কমলেও বোনের হাজবেন্ডকে তিনি এখনো মনে থেকে মানতে পারছেন না, তাই সামনে আসছেন না। মোজাম্মেল খান, হালিমা খান, মালিহা খান আলোচনা করে মাহমুদা খান আর ওনার স্বামীকে আলী আহমেদ খানের রুমে পাঠিয়েছে। আশাস 30 বছরের গড়ে ওঠা অদম্য অন্তরাল ভাঙতে মাহমুদা খান এবং ওনার হাজবেন্ড প্রয়োজনে আলী আহমেদ খানের পা ধরতেও রাজি। মেঘ মিমের সঙ্গে উপরে গেছে। মিমের কোমরের সাথে সাথে পায়েও অল্প ব্যথা পেয়েছে। আগে বুঝতে না পারলেও এখন মিমের পা জ্বলছে, কাটা স্থান থেকে রক্ত বেরিয়ে পড়ছে, সে সেলোয়ারে দাগ হয়ে গেছে। মেঘ আগে ভেবেছিল সামান্য ব্যথা পেয়েছে, তবে এত
এত গুরুত্ব দেয়নি। মিমের অবস্থা দেখে এখন মেঘে নিজেরও ভয়ে পেয়ে গেছে। বাসার কাউকে জানালে তুলকালাম কাণ্ড হয়ে যাবে। মিম পায়ের দিকে তাকিয়ে কাঁদছে আর আরিফকে অনর্গল বকেই যাচ্ছে। মেঘ বুঝিয়ে শুনিয়ে মিমকে শান্ত রাখার চেষ্টা করছে। মেঘ কাটা স্থানে জীবাণুমুক্ত করার একটা মলম লাগিয়ে ব্যথার ওষুধ খাইয়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ বোঝানোর পর মিম কিছুটা শান্ত হয়েছে। মিম অন্য একটা ড্রেস পরেছে। কিছুক্ষণ পর দুই বোন একই সঙ্গে নিচে এসেছে। পায়ে আর কোমরে ব্যথার জন্য মিম ঠিকমতো হাঁটতে পারছে না। ওরা নিচে আসতেই দেখলো আলী আহমেদ খানের রুমের সামনে ভিড়। মেঘ মিমকে সোফায় বসিয়ে এগিয়ে গেল বড় আব্বুর রুমের দিকে। রুমের বাইরে মোজাম্মেল খান, ইকবাল খান, মালিহা খান, হালিমা খান, আকলিমা খান দাঁড়িয়ে আছে। মেঘ আম্মু আর কাকিয়ার পাশ কাটিয়ে দরজা পর্যন্ত আসতে মেঘের পা যুগল থমকে গেছে। সেই সাথে হৃদস্পন্দনও হঠাৎ থেমে গেছে। মাহমুদা খান এবং ওনার হাজবেন্ড দুইজনেই আলী আহমেদ খানের দুই পা আঁকড়ে ধরে অবিচ্ছেদ্যভাবে কেঁদেই চলেছেন। ব্যগ্রস্বরে নিজের ভুল স্বীকার করছেন আর আলী আহমেদ খানের কাছে মাফ চাচ্ছেন। আলী আহমেদ খান বোনকে অনেকদিন আগে ক্ষমা করে দিয়েছেন, তবে আজ বোনের হাজবেন্ডকে বোন সামনাসামনি দেখার পর নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না। পাথরি মানবের ন্যায় আলী আহমেদ খান বিছানার একপাশে বসে আছেন। মোজাম্মেল খান ব্যথিত দরজার সামনে দাঁড়ানো প্রতিটা মানুষের চোখ টলমল করছে। মেঘ কাতর বদনে ফুপির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মেঘের বুকের ভেতর অসহনীয় যন্ত্রণা হচ্ছে। হৃদয় খুঁড়ে আসা আর্তনাদগুলো অবিক্ষিপ্ত গতিতে দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে। ক্ষণিকের জন্য মেঘ নিজেকে ফুপির জায়গায় কল্পনা করতে মেঘের চারপাশ অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে। মেঘ দ্রুত স্থান ত্যাগ করল। মিমের পাশের সোফায় গিয়ে বসে চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। মেঘের অস্থিরতা দেখে মিম অবাক চোখে চাইল। আশপাশে চোখ বুলিয়ে মিম সন্দিহান কণ্ঠে শোধালো, আপু কি হয়েছে তোমার, এভাবে হাঁপাচ্ছ কেন? মেঘ নিজেকে সামলিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু হয়নি। অন্যদিকে আবিরের রুমে আসিফ, জান্নাত, তানভীর, আরিফ, আইরিন সবাই খুনসুটিতে মেতে আছে। বেশ কিছুক্ষণ খুশ গল্প করার পর আসিফ হঠাৎই গম্ভীর কণ্ঠে আবিরকে উদ্দেশ্য করে বলল, শুনলাম তুই নাকি মেঘের জন্য অ্যাক্সিডেন্ট করেছিস। মোটেও না, তোমরা শুধু ওনাকে দোষারোপ করছো। ওনার কোনো দোষই নেই, ভাগ্যে ছিল তাই অ্যাক্সিডেন্ট করেছি। আসিফ কিঞ্চিৎ হেসে বলল, এখনই তার পক্ষ নিচ্ছিস? বিয়ের পর কি করবি তাহলে? আবির জিভে দিয়ে ঠোঁট ভিজিয়ে ঠোঁট বেঁকিয়ে হেসে মৃদু স্বরে বলল, পরে বউ ভক্ত জামাই হব। ও যা বলবে, যেভাবে বলবে আমি সেভাবে চলবো। বাস্তবে কেন, স্বপ্নেও কোনোদিন ওকে আমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ তুলতে দেব না, ইনশাল্লাহ। জান্নাত, আসিফ আর তানভীর একসঙ্গে ইনশাল্লাহ বলে উঠল। আইরিন হাসি মুখে শোধালো, ভাইয়া তুমি বিয়েটা কবে করবা? আমরা কি বিয়ে খাবো না? আবির ঠাট্টার স্বরে বলল, তোকে বিয়ে দিয়ে তারপরই করব। আইরিন মুখ ফুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার কি বিয়ের বয়স হয়েছে? মাত্রই 16 বছর বয়স আমার, আমি এখনো শিশু। তানভীর হেসে বলল, এখনো কত গ্রামে 12-14 বছর বয়সী মেয়েদের বিয়ে হয়ে যায়, সেখানে তুই তাদের থেকেও 2 বছরের বড়, তোকে দিতে সমস্যা কি? আইরিন গম্ভীর ভাব নিয়ে বলল, তোমার বোন যে আমার থেকে আরো 3 বছরের বড়, সেই বেলায় তাকে বিয়ে দাও না কেন? তানভীর সত্তর জবাব দিল, আমার বোনের জামাই ফিক্স, তাই কোনো টেনশন নাই, কিন্তু তোর জন্য তো ছেলে খুঁজতে হবে, এজন্যই সবাই টেনশন। আইরিন ভ্রু
নাকের গোড়ায় টেনে রাশভারী কণ্ঠে বলল, আমি বিয়ে করব না। আইরিনের কথা শুনে সবাই উচ্চস্বরে হাসতে শুরু করেছে। আইরিন রাগে কটকট করতে করতে সবার দিকে তাকাচ্ছে। জান্নাত ঠোঁটে হাসি রেখে বলল, তোমরা সবসময় আমার ননদিনীটাকে রাগাও। আমার ননদিনীকে বিয়েই দেব না, সারা জীবন আমাদের কাছে রেখে দেব। তাহলে আম্মুকেও মেয়ের জন্য কান্নাকাটি করতে হবে না। আইরিন গাল ফোলানো দেখে আরিফ আইরিনের মাথায় গাঁঠা মেরে বলল, তুই এত বেককল কেন রে? মজাও বুঝিস না? আইরিন মাথা ঘষতে ঘষতে অসহায় মুখ করে আরিফের দিকে চেয়ে আছে। আরিফ সবার থেকে অন্য বিষয়ে কথা বলায় ব্যস্ত। এর মধ্যে আকলিমা খান দরজা থেকে ডেকে বলল, তানভীর, ওদের নিয়ে বাসাটা একটু ঘুরে দেখা, আর পারলে আবিরকে ধরে রুমটা থেকে বের কর। এক রুমে বন্দি থাকতে কতই বা ভালো লাগে। তানভীর ধীর কণ্ঠে বলল, ঠিক আছে, তুমি যাও, আমি ভাইয়াকে নিয়ে আসছি। আইরিন, আরিফ, জান্নাত আগেই বেরিয়ে গেছে। তানভীর আর আসিফ দুপাশ থেকে আবিরকে ধরে আস্তে ধীরে নিয়ে যাচ্ছে। আবিরের হাত মোটামুটি ঠিক হয়ে গেছে, পায়ে ব্যথা রয়েছে। বাড়ির নিরিবিলি পরিবেশ দেখে জান্নাত এগিয়ে গিয়ে আকলিমা খানকে শাশুড়ির কথা জিজ্ঞাসা করতে লাগলো। মেঘ আর মিম দুইজনেই সোফায় হেলান দিয়ে বসে আছে। সবাইকে বের হতে দেখে হালিমা খান এগিয়ে এসে মেঘকে ডেকে বলল, ওদের নিয়ে ছাদটা ঘুরে আয়, আমরা খাবার রেডি করছি। এদিকে ওদিকে নজর বুলিয়ে মেঘ উঠে নিজের মনকে সামলে হাসি মুখ নিয়ে বলল, চলো। মিমকে উদ্দেশ্য করে বলল, কিরে, তুই যেতে পারবি? মিম মেঘের দিকে এক পলকের জন্য তাকাতেই হঠাৎ আরিফের দিকে চোখ পড়ল। অমনি মিম রেগে মেগে আগুন হয়ে গেছে। রাগান্বিত কণ্ঠে বলল, আমি যাব না, তুমি যাদের নিয়ে যাচ্ছিলে তাদের নিয়েই যাও। মেঘ যথারীতি আইরিন আর আরিফকে নিয়ে উপরে চলে গেছে। এক এক করে মিম, তানভীর, মেঘ, আবির সবার রুমে ঘুরে ছাদে নিয়ে গেছে। ছাদ ভর্তি এত গাছ দেখে আইরিন খুশিতে লাফালাফি শুরু করে দিয়েছে। আইরিনের উইশলিস্টের প্রায় অনেক গাছই অলরেডি মেঘের ছাদে আছে। আইরিন আপন মনে বকবক করেই যাচ্ছে, এই গাছটা আমার আছে, ওই গাছটা ছিল এখন নাই, এই গাছটা আমার বাসায় হয় না, তুমি আবার আমাদের বাসায় গেলে তোমাকে আমাদের বাসার ছাদে নিয়ে যাব। মেঘ মৃদু হেসে শুধিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। অনেকক্ষণ যাবৎ বকবক সহ্য করে শেষমেশ আসিফ ক্ষুব্ধ হয়ে বলল, তোদের সাথে এসে আমার নিজেকে উন্মাদ মনে হচ্ছে। গাছগাছালি নিয়ে এত আলোচনা গবেষণাগারেও বোধহয় হয় না। আইরিন ঠাট্টা স্বরে বলল, তুমি ভালো মানুষ ছিলে কবে? আরিফ অগ্নিদৃষ্টিতে তাকাতেই আইরিন ভেঙচি কাটল। মেঘ হেসে বলল, আচ্ছা, গাছ নিয়ে আর কথা বলবো না, তোমরা যে বিষয়ে কথা বলতে ইচ্ছে করছে সেই বিষয়ে বলো। আরিফের রাগ মুহূর্তেই গায়েব হয়ে গেছে। সহসা অস্পষ্ট কণ্ঠে বলল, এই না হলে আমার আইরিন সঙ্গে সঙ্গে আরিফের মুখ চেপে ধরে ফেলল। মেঘ আশ্চর্যায়িত নয়নে তাকিয়ে আইরিনকে শোধালো, আরিফের মুখ চেপে ধরেছ কেন? পুনরায় আরিফ শোধালো, কি বলতে চাচ্ছিলে বলো? মানে কি? আরিফ ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, ভালো বোন। মেঘ ভ্রু কুঁচকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে শোধালো, সত্যি? তাহলে আইরিন মুখ চেপে ধরেছে কেন? আইরিন খুব হিংসুটে, ও নিজেকে ছাড়া আর কাউকে ভালো বলতে দেবে না। তোমাকে ভালো বলে ফেলেছি, এটা সহ্য হচ্ছে না। আইরিন বিপুল চোখে আরিফের দিকে তাকিয়ে আছে আর ভেতর ফুঁসছে, বিড়বিড় করে বলছে, আগে বাসায় চল, তারপর তোকে বোঝাবো। মেঘ, আইরিন, আরিফ তাদের পড়াশোনা, ভার্সিটি লাইফ, স্কুল লাইফ
নিয়ে গল্প করছে। এদিকে আবির, তানভীর, আসিফ সোফায় বসে বসে গল্প করছে। আবিরের ব্যবসা, তানভীরের রাজনীতি, আসিফের অফিস লাইফ নিয়ে নানান আলোচনায় মগ্ন। জান্নাত হালিমা খান ও আকলিমা খানের সাথে খাবার পরিবেশনে সাহায্য করছে। মাহমুদা খান, ওনার হাজবেন্ড এবং বাকিরা আলী আহমেদ খানের রুমে টুকটাক কথা বলছে। মাহমুদা খানকে আলী আহমেদ খানের নতুন করে সবাই পরিচয় দিচ্ছে, যদিও মাহমুদা খান সবাইকে আগে থেকে চেনেন। আলী আহমেদ খান হঠাৎই প্রশ্ন করলেন, তোর ছেলে মেয়ে তিনজনই? তোর ছেলে মেয়ে কি তিনজনই? মাহমুদা খান মৃদু স্বরে বললেন, না, আমার আলহামদুলিল্লাহ 2 ছেলে 2 মেয়ে। মোজাম্মেল খান শুধালেন, আরেকটা মেয়ে কোথায়? নিয়ে আসলি না কেন? বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, কানাডায় থাকে। ইকবাল খান আশ্চর্য নয়নে তাকিয়ে বলল, আপা, তোমার এক মেয়েকে বিয়েও দিয়ে ফেলেছ? মাহমুদা খান মলিন হেসে বললেন, আলহামদুলিল্লাহ 1 বছরের একজন নাতিও আছে। মোজাম্মেল খান বোনের কথা রীতিমতো ভীষণ ভিমড়ি খেল। আলী আহমেদ খান মালিহা খানের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে শুধালেন, আমার ছেলেকে এবার বিয়ে করাটা দরকার নাকি বলো? মালিহা খান কিছুটা তপ্ত স্বরে বললেন, আবির ফেরার পর থেকে আপনার কাছে আমি এই কথাই বলছি, কিন্তু আপনার তো আমার কথার গুরুত্ব নেই। এবার গুরুত্ব দিতে হচ্ছে। আমার ছোট বোন নানি হয়ে গেছে, আর আমি এখনো ছেলের বউয়ের মুখে আব্বাজান ডাকি শুনতে পারলাম না। মোজাম্মেল খান চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করল, কোন মেয়েকে পছন্দ হয়েছে ভাইজান? দেখেছো কি? হ্যাঁ, মেয়ে আমার পছন্দ করাই আছে, আবির শুধু হ্যাঁ বললেই হবে। মালিহা খান উদ্বিগ্ন কণ্ঠে শোধালেন, মেয়েকে কি করে? আলী আহমেদ খান ঠাট্টার স্বরে বললেন, মেয়ে তুমি দেখেছিলে, এবার আমিও দেখেছি, এখন দেখি ছেলে কি করে। মোজাম্মেল খান আবারও প্রশ্ন করলেন, ভাইজান তুমি কি শাকিল সাহেবের মেয়ের কথা ভাবছ? মালিহা খান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন, শাকিল সাহেবকে? ইকবাল খান উত্তর দিলেন, ভাইজানের ব্যবসায়িক বন্ধু। মেয়ে দেখতে কেমন? মাশাআল্লাহ ভাবি, মেয়ে দেখার মতন। আপনি দেখলে চোখ ফেরাতে পারবেন না, যাকে বলে আগুন সুন্দরী, তার উপর বাবা মেয়ের একমাত্র মেয়ে বলে কথা। মালিহা খান ঠান্ডা কণ্ঠে জানালেন, না, আমার ছেলের বউ হবে আমাদের মতন সাধারণ, অবশ্যই মিশুক হতে হবে। যে আগুনের আশেপাশে ভিড়তেই পারবো না, সে আগুন আমার ছেলেকে পোড়াতে দিব না। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, তোমার ছেলে বিয়ের জন্য রাজি হলে তারপর অন্য বিষয়ে আলোচনা করা যাবে। এদিকে মাহমুদা খানের বুকের ভেতরে থাকা হৃৎপিণ্ড কেঁপে উঠছে। উনি এতদিনে আবিরকে যতটুকু চিনেছেন, আবির মেঘকে না পেলে আবিরও বাঁচবে না, যে কোনো একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলবে। মাহমুদা খান আলী আহমেদ খানের সামনে মুখ ফুটে কিছু বলতে পারছেন না, আবার চুপ করে কথা হজমও করতে পারছেন না। অন্যদিকে মিম সোফায় বসেছিল। আবিরা সোফায় এসে বসাতে মিম কিছু একটা ভেবে তড়িঘড়ি করে উঠে পায়ের ব্যথা নিয়ে দৌড়ে রান্নাঘরে গেল। উত্তেজিত কণ্ঠে শোধালো, আম্মু, বাসায় কলা আছে? হ্যাঁ, কেন? আমায় একটা কলা দাও। ভাত খাওয়ার সময় কলা দিয়ে কি করবি? খাবো, এখনই দাও। একটা না, দুটো দাও। আকলিমা খান কপাল কুঁচকে মেঘের দিকে তাকিয়ে কিছু না বলে 2টা কলা বের করে দিল। সঙ্গে সঙ্গে হালিমা খান মিমকে বলল, মিম, ছাদ থেকে ওদের ডেকে নিয়ে আয় তো মা। মিম ঠোঁট বেঁকে হেসে বলল, অবশ্যই, এক্ষুনি যাচ্ছি। মিম কলা খেতে খেতে সিঁড়ি দিয়ে উঠছে, মুহূর্তেই যেন পায়ের ব্যথার কথা সম্পূর্ণ ভুলে গেছে। ছাদের দরজা থেকে ডাকলো, আপু, মামনি তোমাদের ডাকছে। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা যাচ্ছি, কিন্তু তুই এখানে আসলি কিভাবে? এইভাবে।
মেঘ আর আইরিন গল্প করতে করতে সিঁড়ি দিয়ে নামছে। আরিফ মিমের শারীরিক অবস্থা বোঝার জন্য এক পলক মিমের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়েছে। মিম যদি বুঝতে পারে আরিফ ইচ্ছাকৃত মিমের দিকে তাকাচ্ছে, তাহলে এবার সিডর আয়নার মতন তাণ্ডব শুরু করে দিবে। আরিফ ফোনের দিকে মনোযোগ দিয়ে মিমকে পাশ কাটিয়ে চলে গেছে। আরিফ 4-5 সিঁড়ি নামতেই হঠাৎ স্লিপ কেটে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক সিঁড়ি নেমে সামনে থাকা আইরিনের 2 কাঁধ ধরার চেষ্টা করে। আরিফের ভর আইরিন নিতে না পেরে হুমড়ি খেয়ে পড়তে নিলে মেঘ তাড়াতাড়ি আইরিনকে ধরে ফেলে। তখনই আরিফ ও নিজের শক্তি দিয়ে কোনো রকমে স্থির হয়। পায়ে 2-3 জায়গায় ঘষা খাওয়ায় আরিফের পা জ্বলছে। সেই দিকে না তাকিয়ে আরিফ পেছন ফিরে তাকাতেই দেখলো একটা সিঁড়িতে কলার বাকল অক্ষত অবস্থায় পড়ে আছে। এর আগে সিঁড়িতেই আরিফের পা পড়েছিল। মিম 2টো কলা খেয়ে পরপর 2টো সিঁড়িতে বাকল ফেলেছে, যেন যে কোনো একটাতে আরিফের পা স্লিপ করে। মেঘ আর আইরিন আগে নেমে যাওয়ায় এবং আরিফের মনোযোগ ফোনে থাকায় মিমের কাজে বেশ সুবিধা হয়েছে। আরিফ চোখ তুলে মিমের দিকে তাকাতেই মিম নিজের 2 হাত ছেড়ে এমন ভাব নিল যেন সে বিশাল কিছু করে ফেলেছে। আরিফের রাগ হলেও সে প্রকাশ করলো না। আইরিন নিজের মতন করে আরিফকে বকছে। আইরিন ভেবেছে আরিফ ইচ্ছে করে আইরিনকে ধাক্কা দিয়েছে। আরিফ সেসবে পাত্তা না দিয়ে মেঘের পাশ কাটিয়ে নিচে চলে গেছে। মিম নেমে এসে উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, আইরিন আপু, তুমি কি ব্যথা পেয়েছো? মেঘ সন্দেহের দৃষ্টিতে মিমকে দেখেও কিছু বলল না। নিচে নামতেই দেখলো সবাই খাবার টেবিলে বসা। আজ ডাইনিং এ আরো 5টা চেয়ার অ্যাড করার জায়গা তুলনামূলক কম। ফুপিদের পাশে 2টা চেয়ার ফাঁকা, আবিরের পাশে একটা চেয়ারও ফাঁকা। আইরিন তার মায়ের পাশে গিয়ে বসলো। মিম ফুপিদের পাশের চেয়ারে বসতে বসতে মেঘের চোখের ইশারা করলো যেন আবিরের পাশে গিয়ে বসে। মেঘ কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এর মধ্যে আবির 2বার তাকিয়েছে, কিন্তু মেঘের নজর অন্যদিকে। তানভীর আবিরের পাশে চেয়ারটায় ইশারা করে মোলায়েম কণ্ঠে মেঘকে বলল, বনু, এইখানে এসে বস। সঙ্গে সঙ্গে আলী আহমেদ খানও বলল, বসো বসো, খাওয়া শুরু করি। মেঘ আঁকবাজ না ভেবে আবিরের পাশে গিয়ে বসলো। অজানা এক অনুভূতিতে মেঘের মন শিউরে উঠেছে। টিরটির করে কাঁপছে মেঘের হাত। আবির মেঘের হাতের দিকে নজর বোলায়, আর চোখে মেঘকে কয়েক মুহূর্ত পর্যবেক্ষণ করছে। মেঘের কাঁপাকাঁপি দেখে আবির ব্যান্ডেজ করা হাত নিয়ে নিজেই মেঘের প্লেটে খাবার তুলে দিচ্ছে। আচমকা মেঘের সঙ্গে হাতের স্পর্শ লাগতেই মেঘ কারেন্টের শক খাওয়ার মতন আঁতকে ওঠে। মুহূর্তেই হাত ছিটকে সরিয়ে নিয়েছে। অকস্মাৎ মেঘের এরকম আচরণে আবির কপাল গুটিয়ে অবাক চোখে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। খাওয়ার মাঝে প্রয়োজনের বাইরে কেউই কোনো কথা বলেনি। মিমের সাথে 2-1 বার আরিফের চোখাচোখি হয়েছে। মিম প্রতিবারই ভেঙচি কেটে সহসা অন্যদিকে তাকিয়ে পড়েছে। আলী আহমেদ খান খাবার শেষ করে গলা খাকারি দিয়ে ধীর কণ্ঠে বললেন, আমি খানবাড়ির সবার উপস্থিতিতে আমার ছেলের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাচ্ছি। আমার ছেলের সম্মতি থাকলে আমি সামনে ঈদ নাগাদ ছেলের বউ ঘরে তুলতে চাই। আলী আহমেদ খানের কথাগুলোয় আবিরের মনের সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়েছে। আবিরের চোখমুখ অন্ধকার নেমে এসেছে, কপালে কয়েক স্তর ভাঁজ পড়েছে। এদিকে মেঘের নিঃশ্বাস গলায় আটকে গেছে। অবিরত ঢোক গিলে নিঃশ্বাস নেওয়ার প্রবল চেষ্টা করছে। তানভীর, আসিফ, আরিফ, জান্নাত, আইরিন, মিম সকলে আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। সবার মনে উত্তেজনা আর ভয় একসঙ্গে কাজ করছে।
আলী আহমেদ খান পুনরায় শোধালেন, আবির, এখন বিয়ে করতে তোমার কোনো আপত্তি আছে? শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আবিরের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। মস্তিষ্ক জুড়ে বিচরণ করা পরিকল্পনাগুলো এলোপাতাড়ি ছুটছে। পিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা দপদপ করে পুড়ছে। আব্বু চাচা সহ খানবাড়ির প্রায় সকল সদস্যই আজ এখানে উপস্থিত। বহু কাঠখড় পুড়িয়ে আবির ফুপিকে প্রথমবারের মতো বাসায় আনতে সফল হয়েছে। আবির যতটা চেষ্টা প্রকাশ্যে করেছে তার থেকে অনেক বেশি চেষ্টা গোপনে করেছে। ফুপির সাথে প্রথমবার দেখা হওয়ার পর থেকে মালিহা খানকে দিয়ে আবির যথাসাধ্য আলী আহমেদ খানকে বোঝানোর চেষ্টা করে এসেছে। এতদিনে ভাই বোনের সম্পর্ক মোটামুটি ঠিক হতে শুরু করেছে। এমতো অবস্থায় আবির কোনোভাবে নতুন করে ঝামেলা চাচ্ছে না। বর্তমানে আবিরের অবস্থান অনুযায়ী মেঘের কথা বাসায় জানানো বা আব্বু চাচুর কাছে মেঘকে চাওয়ার মতন মিনিমাম যোগ্যতা আবিরের নেই। আর যাই হোক, আবির মেঘের ব্যাপারে না শব্দ শুনতে নারাজ। এদিকে টেনশনে মেঘের হাত পা ঠান্ডা হয়ে গেছে। আবির বিয়েতে রাজি হয়ে গেলে আর যে কোনো ক্রমে অন্য মেয়ের সাথে আবিরের বিয়ের কথা হলে মেঘের কি হবে সে ভেবে মেঘ ডিপ্রেশনে চলে যাচ্ছে। পাশাপাশি বাসায় আবিরের দিকে ঠিকমতো তাকাতে পারছে না। আবিরের রিয়াকশন ও বুঝতে পারছে না। কিছু মুহূর্তের জন্য খাবার টেবিলে পিনপতন নীরবতা চলছে। অবশেষে আবির ছোট করে নিঃশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি আপাতত বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত না। আমি কি তোমায় এখন বিয়ে করতে বলেছি নাকি? ঈদ পর্যন্ত সময় নাও, মানসিকভাবে প্রস্তুত হও। আবির আগপাচ না ভেবেই বলে উঠল, সরি আব্বু, ঈদ নাগাদ সময় আমি নিজেকে গুছাতে পারবো না। আমার আরো সময় লাগবে। কত? আগামী 1 বছর আমি বিয়ে নিয়ে ভাবছি না। আরো 1 বছর? তুমি বাড়িতে এসেছো প্রায় 1 বছর হতে চললো। তাছাড়া তোমার বিয়ের বয়সও হয়েছে। তোমার আম্মু অনেকদিন যাবতই আমাকে বলছে আমার উচিত বাবা হিসেবে নিজের দায়িত্ব শ্রেয়ভাবে পালন করা। কিন্তু আব্বু, আমি এখন কোনো অবস্থাতে বিয়ে করতে পারবো না। বিয়ে করার মতন যোগ্যতা আমার এখনো হয়নি। কেন হবে না? যদি ইনকামের কথায় চিন্তা করো, তুমি প্রায় 8-9 মাস যাবৎ আমাদের পারিবারিক ব্যবসার পাশাপাশি নিজস্ব ব্যবসা সামলাচ্ছ। তোমার পার্সোনাল ইনকাম বাদ দিলেও আমাদের কোম্পানি থেকে প্রতি মাসে তোমাকে যে স্যালারি দেওয়া হয়, আমি আশাবাদী তা দিয়ে তুমি তোমার বউ নিয়ে দিব্যি চালাতে পারবে। প্রয়োজনে বিয়ের পর তোমার স্যালারি বাড়ানো হবে। ব্যবসার দায়িত্ব এখন তোমার কাছে। তোমার যা প্রয়োজন তার সবটাই তুমি নিতে পারো। তারপরও যদি সমস্যা মনে হয় তাহলে আমি তো আছি। বিয়ের সম্পূর্ণ খরচ না হয় আমি দিলাম। আবির মলিন হেসে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রয়োজনে 1 বছরের জায়গায় 2 বছর পর বিয়ে করব। তবুও বিয়ের জন্য আমি কারোর কাছ থেকে 1 পয়সাও নেব না। মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে বলে উঠলেন, যদি টাকার জন্যই বিয়ে করতে সমস্যা হয় তাহলে তোমার আব্বু বা আমার অ্যাকাউন্ট থেকে চাইলে তুমি তোমার প্রয়োজনীয় অ্যামাউন্ট ধার নিতে পারো। তারপর ধীরে ধীরে পরিশোধ করে দিও। তোমার আব্বু তোমাকে বিয়ে করাতে চাচ্ছে, তোমার রাজি হওয়া উচিত। মোজাম্মেল খান একটু থেমে পুনরায় বললেন, আর মেয়েটা তোমার অপরিচিত কেউ না। মোজাম্মেল খানের কথায় আবির আঁতকে উঠল। মুহূর্তেই মাথায় চিন্তা ঘুরপাক খেতে শুরু করলো। সহসা হৃৎপিণ্ড জোরালো হয়ে গেছে। মনের গহীনে একটা চিন্তা বারবার উকি দিচ্ছে। আব্বু চাচু কি কোনোভাবে মেঘের কথা বলতে চাচ্ছেন? অন্যমনস্ক আবিরের ওষ্ঠযুগল কিছুটা প্রশস্ত হলো। নিরূপ কৌশলে আবির নিজের অল্প বিস্তর হাসিটাকে আড়াল করে গুরুগম্ভীর কণ্ঠে শোধালো, কে সে? মোজাম্মেল খান
অবলীলায় বলতে শুরু করলেন, শাকিল সাহেবকে তো তুমি চেনোই, ওনার মেয়ে সারা কেউ নিশ্চয়ই দেখেছো, মাঝে মাঝে অফিসেও আসে। গতকাল তোমার অসুস্থতার কথা শুনে সাকিব সাহেব অফিসে এসেছিলেন, তারপর নিজে থেকেই সারার সঙ্গে তোমার বিয়ের সম্বন্ধে কথা বলেছে। যদিও ভাইজান তেমন কিছু বলেনি, বাসায় আলোচনা না করে ওনাকে কিছু জানানো ঠিক হবে না। বাসার সবারও তোমার মতামত থাকলে ওনাদের বাসায় দাওয়াত করা হবে। মেয়ে অপছন্দ হওয়ার মতন কিছুই নেই। তারা আসলে এঙ্গেজমেন্টটা না হয় করে নেওয়া যাবে। সারার কথা শুনে আবিরের মেজাজ চরম মাত্রায় খারাপ হয়ে গেছে। মনের কোণে যে এক টুকরো সুখের আভাস উকি দিচ্ছিল তা যেন মুহূর্তেই বিলুপ্ত হয়ে গেছে। পায়ের রক্ত মাথায় উঠে গেছে, গায়ের রক্ত টগবগ করে ফুটছে। মেঘ তানভীর দুই ভাই বোনই অসহায় মুখে করে আব্বুর অভিমুখে চেয়ে আছে। মেঘ পাশে তাকিয়ে এক পলক আবিরকে দেখেছে, পুনরায় এক পলক আব্বুকে দেখছে। উপস্থিত সকলের মনের অস্থিরতা। এতক্ষণ যাবৎ একটুর জন্য হলেও মনে হয়েছিল তারা আবিরের মতামত জানতে চাইবে, কিন্তু মোজাম্মেল খানের মুখে এঙ্গেজমেন্টের কথা শুনে সকলে থতমত খেয়ে গেছে। ফুপিরা সকলেই মুখ চাওয়াচাওয়ি করছে, সবাই সবার দিকে তাকালেও আবিরের দৃষ্টি প্লেটের দিকে স্থির। রাগে আবির দাঁতে দাঁত চেপে ধরেছে, কপালের দুই পাশের উপশিরাগুলো দ্রুত গতিতে লাফাচ্ছে, গলার রগগুলো ফুলে উঠেছে। সারা মেয়েটা ইদানিং ঘন ঘন অফিসে আসছিল। ওনাদের সাথে কোনো মিটিং বা যে কোনো আলোচনাতে সারা শাকিল সাহেবের সঙ্গে আসতো। প্রথম দিন ফর্মালিটি করে আবির সারার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছে, এক কাপ কফিও অফার করেছিল। মিটিংয়ে যাওয়ার আগে আবির কাউকে কফি দেওয়ার কথা বলেও গিয়েছিল, কিন্তু পরবর্তী ব্যস্ততার জন্য সারার সঙ্গে আর কোনো কথা হয়নি। সেই থেকে সারা প্রায় অফিসে আসতো, যেচে আবিরের সাথে কথা বলার চেষ্টা করত। আবির ব্যস্ততা দেখিয়ে সবসময় ইগনোর করত। সারা বেশ কয়েকবার আবিরের নাম্বার চেয়েছে, কিন্তু আবির দেয়নি। সেই মেয়ের সঙ্গে বাবা চাচা আবিরের বিয়ের কথা ভাবছে, এতেই আবিরের মেজাজ তুঙ্গে। আবির মুখ ফুলিয়ে শ্বাস টানল, নিজেকে নিয়ন্ত্রণ করার শেষ চেষ্টা করলো। দীর্ঘশ্বাস ছেড়ে কণ্ঠ 4 গুণ ভারী করে বলল, আমি বিয়ে করব না মানে করবই না। আগামী 1 বছর এই বাড়িতে কোনো প্রকার বিয়ের আলোচনা শুনতে চাই না। শাকিল সাহেবের মেয়েই হোক আর যে সাহেবের মেয়েই হোক, আজকের পর থেকে অফিসিয়াল কার্যক্রমে সদস্য ব্যতীত অফিসে যেন কোনো মেয়ে না আসে। আর অনুগ্রহ করে আমার বিয়ে নিয়ে আপনারা আলোচনা বন্ধ করুন। আলী আহমেদ খান রাশভারী কণ্ঠে বললেন, তুমি কথা শেষ করতে তো দেবে? আব্বু, আমি আর কোনো কথা শুনতে বা বলতে চাচ্ছি না। তোমার কিছু বলার থাকলে বলতে পারো। আমি রাগান্বিত কণ্ঠে বলে উঠল, আপনারা আপনাদের সিদ্ধান্ত জানিয়েছেন, এঙ্গেজমেন্ট পর্যন্ত ফিক্সড করে ফেলেছেন, আর এখন আমার মতামত জানতে চাচ্ছেন? বাহ, অসাধারণ। মালিহা খান শান্ত স্বরে বললেন, আবির, আব্বুর সাথে এমনভাবে কথা বলছো কেন? কথা বললেই তো বিয়ে হয় না। ওনারা তো সিদ্ধান্ত জানতে চেয়েছেন। আম্মু, এটাকে সিদ্ধান্ত জানতে চাওয়া বলে না। ওনারা ওনাদের মর্জি আমার উপর চাপাতেই আমি ওনাদের সব সিদ্ধান্ত মানতে পারবো না। আর যদি আমার সিদ্ধান্ত জানতে চাও, তাহলে আমি আবারও বলছি, আগামী 1 বছর আমি বিয়ে করতে পারবো না। এই ব্যাপারে আমার সামনে অথবা আড়ালে আর কোনো কথা যেন না হয়। আলী আহমেদ খান উঠে যেতে যেতে ভারী কণ্ঠে বললেন, ঠিক আছে, তোমার বিয়ে নিয়ে আর কোনো কথা হবে না। আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল, ধন্যবাদ। মোজাম্মেল খান গুরুগম্ভীর কণ্ঠে
বললেন, ছেলে মেয়ে বড় হয়ে গেলে নিজের মর্জিতে চলতে চায়, বাবা মায়ের অবাধ্য সন্তান হয়ে যায়। বড়দের সিদ্ধান্ত তখন তাদের কাছে মূল্যহীন মনে হয়, কাউকে পরোয়া করে না। আবির ঠোঁট বেঁকিয়ে মনে মনে বিড়বিড় করলো, পারলে নিজের মেয়েকে আমার কাছে দিন বিয়ে, তারপর দেখুন আপনাদের সিদ্ধান্তের মূল্য দেই কিনা। নিজের মেয়ের কথা তো একবারও বললেন না। কোথাকার কোন মেয়েকে আমার ঘাড়ে গুছিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন। তাতে রাজি হইনি বলে আমি অবাধ্য সন্তান হয়ে গেছি। বাহ শ্বশুর আব্বা, বাহ। আপনার মেয়েকে বিয়ে দিলে ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে না, আজ এই মুহূর্তে বিয়ে করে ফেলবো। মোজাম্মেল খান বিড়বিড় করতে করতে খাবার টেবিল ছেড়ে উঠে চলে গেছেন। আবির এক পলক চাচ্চুর দিকে তাকালো। বিড়বিড় করে বলা কথা কিছুই আবির বুঝলো না। চোখ ঘুরিয়ে তানভীরের চোখে পড়ল। আবির তানভীরের দিকে সিম্পলি স্মাইল দিল। তানভীরের মুখে গম্ভীরতা লেগেই আছে। আবির ফুপিদের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমরা খাচ্ছ না কেন? খাও খাও। সবাই স্তব্ধ হয়ে বসে আছে, শুধু আশপাশে চোখ বোলাচ্ছে। ইকবাল খান, মালিহা খান, আকলিমা খান উপস্থিত আছে বিধায় কেউ কিছু বলতে পারছে না। সবার মনমরা ভাব দেখে আবির ঠাট্টার স্বরে বলল, সামনের বছর আমার বিয়ে, তোমাদের সবার দাওয়াত। এখন থেকেই বিয়ের প্রিপারেশন শুরু করো। বিয়ে আমার ধুমধাম করেই হবে। আইরিন আর মিমকে উদ্দেশ্য করে বলল, তোরা ডান্স শেখা শুরু কর। আমার বিয়েতে ঠিক মতো নাচতে না পারলে তোদের খবর আছে। আবিরের কথা শুনে সবাই না চাইতেও হেসে ফেলল। নিজের বিয়ের দাওয়াত নিজেই দিচ্ছে, আবার নাচার জন্য বোনদের রীতিমতো ছেড় দিচ্ছে। এমন কাণ্ড একমাত্র আবিরই করতে পারে। আরিফ মজা করে বলল, ভাইয়া তোমার কি আমরা কি দোষ করেছি? ছেলে বলে কি আমরা নাচতে পারবো না? আবির হেসে বলল, অবশ্যই নাচবি। তোদের বেশ কিছু লুঙ্গি কিনে দেব, তখন সবগুলো মিলে লুঙ্গি ডান্স দিস। মালিহা খান তপ্ত স্বরে বললেন, আবির তোমার আব্বুর কথা? আবির গম্ভীর কণ্ঠে শোধালো, আম্মু শুধু বলল আম্মু। মালিহা খান ঠান্ডা কণ্ঠে বললেন, ঠিক আছে, আমি আর কিছুই বলবো না। এই তো আমার লক্ষ্মী আম্মু। আলী আহমেদ খান কিছুক্ষণ আগে রুমে গেছেন। আলী আহমেদ খানকে দেখতে মালিহা খানও নিজের রুমে চলে গেছে। আবির আর চোখে নিজের প্রেয়সীর দিকে এক নজর তাকালো। মেঘ মাথা নিচু করে ভাতের প্লেটে আঙ্গুল বুলাচ্ছে। বাকিদের মুখে হাসি থাকলেও মেঘের মনে কালবৈশাখী ঝড় বইছে। আব্বু আর বড় আব্বু যেভাবে বিয়ের কথা বলছিল, আবির ভাই রাজি হলেই বিয়ে হয়ে যেত। এদিকে আবির ভাইয়ের মনে মেঘ আছে কিনা এই বিষয়েও মেঘের মনে সন্দেহ হচ্ছে। মেঘের প্রতি আবিরের মনে ভালোবাসা নাকি ভালো লাগা? 1 বছর পর আদৌ আবির কি মেঘকে বিয়ে করবে, নাকি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলবে? সেই সব ভেবেই মেঘের মন আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। মেঘের বারবার শুধু মনে হচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের পেছনে ছুটছে সে। আবিরের মনের কথা জানতে করা এক কর্মকাণ্ডে আবিরের এই অবস্থা হয়েছে। এখন সে কি করবে? মেঘের হাবভাব দেখে আবির মেঘের দিকে সরাসরি তাকালো। কণ্ঠ খাদে নামিয়ে মোলায়েম কণ্ঠে শোধালো, ভাতের প্লেটে আবার কি চাষ করবি? মেঘ বিস্ময় সমেত চোখ তুলে তাকালো। মোহনীয় সেই দৃষ্টি। ফুপিরা আসবে শুনে মেঘ সকাল থেকে গোসল করে সাজুগুজু করেছিল। এখন সেই সাজ অনেকটাই বিলীন হয়ে গেছে। তবুও আবির মেঘের চোখে গভীর অক্লান্ত দৃষ্টিতে চেয়ে আছে। আশপাশ থেকে অন্যদের কণ্ঠস্বর কানে আসতেই আবির নড়ে চড়ে বসল। চোখে চোখ রেখেই শান্ত স্বরে বলল,
পারিপার্শ্বিক ব্যাপারে কান্না দিয়ে চুপচাপ খাবার শেষ কর। মেঘ অসহায় দৃষ্টিতে আবিরকে পরখ করলো, মনে মনে নিজেকে আওড়ালো, মানুষটা এমন কেন? এত কিছুর পরেও একটা মানুষ এতটা স্বাভাবিক কিভাবে থাকতে পারে? মেঘ পুনরায় মাথা নিচু করে খাওয়ায় মনোযোগ দিল। খাওয়ার টেবিলে তেমন কোনো কথা হলো না। খাওয়া দাওয়া শেষ করে ফুপিরা কিছুক্ষণ গল্প করে বিকেলের দিকে বাসায় চলে গেছে। খাওয়ার সময় আলী আহমেদ খান গিফটের পরিবর্তে সবাইকে টাকা দিয়েছে। সন্ধ্যার পর মেঘ ঘুমিয়েছে। সেই ঘুম ভেঙেছে রাত্রি 11:30 নাগাদ। মেঘের ঘুম ভাঙতেই দেখলো ফুপির নাম্বার থেকে দুটো কল। আরিফ আর জান্নাত আপুর নাম্বার থেকেও বেশ কয়েকটা কল এসেছে। সেই সাথে আবিরের নাম্বার থেকেও প্রায় 2 ঘন্টা আগে 3টা কল এসেছিল। আবিরের নাম্বারটা চোখে ভাসতেই মেঘের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। কানে বাজছে দুপুরের খাবার টেবিলের কথাগুলো, সেই সঙ্গে চোখের সামনে ভেসে উঠছে বড় আব্বুর পায়ে ধরে ফুপির কান্নার দৃশ্য। মেঘ শুয়ে রুমের ছাদের দিকে তাকিয়ে আছে আর হাবিজাবি ভাবছে। বেশ কিছুক্ষণ পর শোয়া অবস্থায় ফুপিকে কল দিল। ফুপির সাথে কিছুক্ষণ কথা বলল। মনের অবস্থা ভালো না বলে বেশি কথাও বলল না। আরো ঘন্টাখানেক চুপচাপ বেলকনিতে দাঁড়িয়ে আকাশপানে তাকিয়ে রইল। কি ভাবছে, কেন ভাবছে তার সবটাই অজানা। এর মধ্যেই 2-1বার রুম থেকে বেরিয়ে বেলকনি পর্যন্ত গিয়েছে, কিন্তু বাড়ির পরিবেশ বেশ নীরব, কেউ কোথাও নেই। প্রতিদিনের মতোই ড্রয়িং রুমে শুধু একটা বাল্ব জ্বলছে। ড্রয়িং রুমে পেরিয়ে আবিরকে দেখতে যাওয়ার সাহস ছোট্ট মেঘের হচ্ছে না। তাই দুইবার এই রুমে ফিরে এসেছে। দুইবারই রুমে ফিরে এসেছে। আবিরের নাম্বারে একবার কলও দিয়েছে। আবির কল রিসিভ করেনি। প্রায় ঘন্টাখানেক রুমে পায়চারি করার পর অবশেষে মেঘ বুকে সাহস নিয়ে আবিরের রুমের দিকে পা বাড়ালো। মেঘ উপরে থাকাকালীন এত বছরে আজ অব্দি ভয়ে রাতের বেলায় নিচে নামেনি। পানি সহ প্রয়োজনীয় সব জিনিসই সন্ধ্যার আগেই রুমে নিয়ে এসেছে। আবিরকে দেখার জন্য মেঘ এত রাতে ভয়ে ভয়ে নিচে নামছে। রুমের দরজা ধাক্কা দিয়ে মৃদু আলোয় আবিরের ঘুমন্ত দৃষ্টাভয় ভেসে উঠল। মেঘ ধীর গতিতে রুমে প্রবেশ করলো। নিস্তব্ধ আখিতে বেশ কিছু সময় আবিরকে পরখ করলো। বৈদ্যুতিক পাখার বাতাসে আবিরের চুলগুলো উড়ছে। গাল ভর্তি দাড়িগুলো অনেকটাই বড় হয়ে গেছে। সেই সাথে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে শ্যামবর্ণের চেহারাটা তামাটে বর্ণ ধারণ করেছে। মেঘ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আচমকা বিছানার পাশে ধপ করে ফ্লোরে বসে পড়ল। মাঝরাতে নিস্তব্ধ পরিবেশে বাসার পাশের গাছের ডালে দুটা পাখি কিচিরমিচির শব্দ ব্যতীত আর কোনো শব্দ নেই। অকস্মাৎ আবিরের ঘুম ভেঙে গেছে। অনুভব করে একজোড়া তুলতুলে হাত আবিরের এক হাত আঁকড়ে ধরে রেখেছে। আবিরের হাতের আঙুলগুলো কোমল গাল স্পর্শ করে রেখেছে। আবিরের অনুভূতিরা জানান দিচ্ছে আবিরের প্রেয়সী আবিরের হাতকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে। সবই ঠিক ছিল, কিন্তু মেঘের হঠাৎ কান্না সবকিছু এলোমেলো করে দিয়েছে। প্রথম দিকে আস্তে ধীরে কাঁদলেও ধীরে ধীরে মেঘ নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। মেঘের নিরবিচ্ছিন্ন কান্নায় চোখ বেয়ে গড়িয়ে পড়া পানিতে মেঘের গালে রাখা আবিরের হাতের আঙ্গুলগুলো ভেজে গেছে। মেঘের কান্নার শব্দে আবিরের বুকের ভেতর তোলপাড় চলছে। মাঝরাতে মেঘ কেন কাঁদছে? কেউ কিছু বলেছে কি? আগে আবিরের কল কেন রিসিভ করলো না? সেসব ভেবে আবির অস্থির হয়ে যাচ্ছে। রিসিভ করলো না সেসব
ভেবে আবির অস্থির হয়ে যাচ্ছে। এদিকে মেঘের কান্না থামার কোনো নামই নেই। মেঘের হাতে থাকা আবিরের আঙ্গুলগুলো টিকটিক করে কাঁপছে। মেঘের কান্নার জন্য তা বুঝতেই পারছে না। আবির কাতর স্বরে মনে মনে বলল, মেঘ তুই এভাবে কাঁদিস না প্লিজ। তোকে কিভাবে বোঝাই, তুই কাঁদলে যে আমার ভেতরটা পুড়ে ছারখার হয়ে যায়। তুই জানিস না তোর চোখে থেকে এক ফোঁটা পানি ঝরলে এই আবিরের হৃদয় থেকে কত ফোঁটা রক্ত ঝরে। তোর কান্না দেখলে খুন না করেও নিজেকে খুনি মনে হয়। তোর কাছে থেকেও আজ আমি বহু দূরে। তোকে ছোঁয়ার অধিকার থাকা সত্ত্বেও আজ আমি বড্ড অসহায়। মেঘ আপন মনে কেঁদেই চলেছে। মাঝরাতে আবির মেঘকে কি বলবে? মেঘকে ডাকলে মেঘ অস্বস্তিতে পড়ে যাবে, সেই সব ভেবেই আবির মেঘকে ডাকার সাহস পাচ্ছে না। মেঘ কাঁদতে কাঁদতে আবিরের হাতে অধর ছুঁয়ে দিয়েছে। পুনরায় গালে হাত চেপে ধরে ব্যগ্র কণ্ঠে বলল, আবির ভাই, আপনি আমার প্রাণ চাঞ্চল্যের একমাত্র শখের পুরুষ, আমার হৃদয়ে একমাত্র ব্যাকুলতা। চিত্ত চাঞ্চল্য নয়, বরং আমি আপনার প্রণয়ের পরিণীতা হতে চাই। মেঘের কান্না জড়িত কণ্ঠে বলা এক একটা কথা শুনে আবিরের হৃৎস্পন্দন কয়েক গুণ বেড়ে গেছে। হৃদয় ইচ্ছে করছে সব প্রতিকূলতা অপেক্ষা করে কাদম্বিনীর দুই চোখের পানি মুছিয়ে মায়াবী দু চোখে চোখ রেখে অনুরক্ত কণ্ঠে বলতে, মাহাদিবা খান মেঘ, আপনিও আমার অস্তিত্বে নিবদ্ধ একমাত্র শখের নারী, আমার আত্মাকে প্রশান্ত করার অন্যতম পন্থা। পৃথিবীর সব নারীকে অবহেলা করতে পারলেও মাহাদিবাকে উপেক্ষা করার সাধ্য এই আবিরের নেই। চিন্তা নেই ললনা, আপনি আমার প্রণয়ের একমাত্র পরিণীতা হবেন, শুধু সময়ের প্রতীক্ষা। মেঘ অতর্কিতে আবিরের হাত ছেড়ে নিস্তরজ আখিতে আবিরকে আপাদমস্তক পরক করে নিশার মাথা নিচু করে বেরিয়ে যায়। আবির অক্ষর দৃষ্টিতে মেঘকে দেখছে। চোখের নিচে পড়েছে প্রশান্তি। মেঘ অতি সন্দর্পণে হাঁটছে যেন কারো নজরে না পড়ে। ড্রয়িং রুমে পার হয়ে 2 সিঁড়ি উঠতেই পাশ থেকে ভারী পুরুষালী কণ্ঠে ভেসে আসলো, এত রাতে নিচে কি করছিস?